লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আপনি কি এখন একটু সুস্থ বোধ করছেন? উঠতে পারবেন? আপনি আপনাকে তো ঠিক গণেশ, কে কোথায় আছো? তাড়াতাড়ি নিচে এসো। সৃজন, কি রাস্তা বাজুগুলো হয়েছে সকালবেলা? এরা কেউ আমার একটু ঘুমোতে দেবে না। সকালবেলা একটা নাটক হবেই এই বাড়িতে। কি যে দরকার? কি হয়েছে? বন্যা কি হয়েছে? এই মেয়ে জবে থেকে এসেছে। কি চেঁচাচ্ছ কেন বন্যা? হে কৃষ্ণা, কি হলো? এসো এসো, শিগগিরই এসো, শিগগিরই দেখো। এসো এসো, এই দেখো। আরে কি হলো? সকাল সকাল এত চেঁচাচ্ছ? মানেটা কি? তুলসী মঞ্চ উপড়ানো কেন? বন্যা, কি ধাস্তাম হচ্ছে এটা? এই যে আপনি কে? আগে আমি ঋষিকেশ রায়, স্বর্গত কৃষ্ণ কিশোর রায়ের বংশধর। উনি আমার ঠাকুরদা ছিলেন, পাবনার জমিদার। একটি গণেশ মূর্তি উনি এই পরিবারে গুচ্ছিত রেখেছিলেন। ও তাই নাকি? আগে আরে মশাই, আপনার কি মনে হয় আমাদেরকে দেখে? আমাদের কি মাথা খারাপ যে কেউ এসে বলবে আমি ঋষিকেশ রায় আর আমরা তার হাতে গণেশটা তুলে দেবো? মানে আমি ঠিক বুঝতে পারলাম না। আমি বোঝাচ্ছি। মানেটা হলো এক পিস ঋষিকেশ রায় আমাদের বাড়িতে আছে, তারপরে আপনি এই ঘর বাড়িতে এসে বলছেন আপনিও নাকি ঋষিকেশ রায়। এটা কিভাবে হচ্ছে? বোধ করি সেই নকল। ও ছদ্মনাম নিয়ে এখানে এসেছে, ওর আসল নাম চন্দন। একটা পাক্কা জোচ্চোর সে। ও তো কলকাতা এনে আমাকে আটকে রেখেছিল। বেশ, সবই বুঝলাম যে একজন নকল ঋষিকেশ রায় সেজে আমাদের বাড়িতে এসে সবাইকে ঠকিয়েছে, কিন্তু গণেশটা কোথায়? পনা, গণেশ মূর্তিটা কোথায়? মানে তুমি কি রাত্রে ওই ধাঁধার উত্তর পেয়েছিলে? তুলসী মঞ্চকে উপড়ে ফেললো ওই নকল লোকটা নাকি? আমার মাথা না বো বো করে ঘুরছে। আমারও একটা নকল লোক এসে আমাদের ঠকিয়ে দিয়ে চলে গেল। এখন কি হবে? পর্ণাকে ধুনো দেওয়ার সময় মনে ছিল না অতিথি নারায়ণ, গণেশ ওনার, এই সমস্ত কথা বলার সময় মনে ছিল না তোমাদের? দাদা, পর্ণাকে আপনি কিছু বলবেন না? কি হলো? তুমি চুপ করে আছো কেন? আমি কি বলবো কিছুই তো বুঝতে পারছি না। মানে ওই ঋষিকেশ রায়, মানে ওই চন্দন, ও সবটাই যেন কেমন যেন গুলিয়ে যাচ্ছে। মানে যে নকল ঋষিকেশ রায় আর আসল চন্দন যার নাম, সে আমার আগে এই ধাঁধাটা বুঝে ফেলেছিল, মানে তার উত্তরটা বার করে ফেলেছিল। সে কি পর্ণা, সেই
কথাটা তো তুমি আমাদের আগে বলনি। আমি তো আর তখন সুস্থ অবস্থায় ছিলাম না দিদি, আমার তো সবকিছু গুলিয়ে গেছে। মানে আমি আমি কিন্তু খুব চেঁচিয়ে তোমাদের প্রত্যেককে ডাকাডাকিও করেছিলাম, কিন্তু তোমরা কেউ শুনতেও পাওনি আর ওঠোনি, মানে উঠতে পারোনি আর কি। ম্যাডাম আপনি ঘুমোননি এখনো? আপনার দেখছি ঘুমের ওষুধেও কোনো কাজ হয়নি। কোনো ঘুমের ওষুধ টষুধ খাবারে মেশানো হয়েছিল এরকমটা বোধহয় আমি শুনেছিলাম। আসলে আমি তো নিজেই তখন চোখে অন্ধকার দেখছিলাম। আমি আমি এখানে এসে আমার সর্বশক্তি দিয়ে ওই লোকটাকে আটকানোর চেষ্টাও করলাম। ওই মূর্তিটাকে আমি ওর হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছিলাম। অনেকক্ষণ ধরে আমাদের মধ্যে ধস্তাধস্তি হচ্ছিল। তারপরে লোকটা মূর্তিটা নিয়ে চলে গেল আর আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। তারপরে তো আমার কিছুই মনে নেই। তারপরে উনি এসে আমাকে জ্ঞান ফেরালেন। বোধ করি ও খাবারের সঙ্গে কড়া ঘুমের ওষুধ মিশিয়েছিল। উনি নিজে কাল খাবার খাননি, এখন না বুঝতে পারছি উনি কেন খাননি। কিন্তু তাই বলে আমাদের সামনে থেকে এত বড় একটা জোর চুরি হয়ে গেল। বৌদি ভাই, ইনি আসল তো? ও বাবা গো, পেঁদে গো, কি জবর আসলে বাবা, এইভাবে কেঁদো না বাবা। আরে কিছু একটা, সত্যি এই দত্ত বাড়িতেই এসব হয়। আচ্ছা পর্ণা দেবী, এই পুরো বিষয়টায় আপনার কি মতামত? বুঝতে পারছো কি ঘটিয়েছো? বুঝতে পারছো? আজকে আমাদের এই পুরো এই দশার জন্য একমাত্র তুমি দায়ী। আজকে আমার বাবা এই বুড়ো বয়সে এইরকম ভাবে কাঁদছে, এর মানেটা বুঝতে পারছো? সৃজন, বেদে পাকা কথাটা শুনেছিস তো? এই তোর বউ পাক্কা উদাহরণ, ওর পাক্কা বেড়ে পাকা একটা। বাবা কাঁদবেন না, বাবা কাঁদবেন না। মেজো কাকি, এই সব কিছু হয়েছে এই পর্ণাটার জন্য। উনি নাকি ধাঁধার উত্তর বের করবে। সবকিছু হয়েছে না এই মহারানীকে মাথায় তোলার ফল। বসি আরো চা পাপড় মুড়ি খাওয়াও, কিছু তো লাভই হলো না। আর এই লোকটাকে নিয়ে নাচানাচি করে এ বাড়িতে আশ্রয় দিল, সে তো আসলে নকল। বড় বাবা, কাটা গায়ে নুনে চিটে দিও না, ওকে কাঁদতে দাও, মুখটা খালি হয়ে যাচ্ছে গো। ও বড় তুমি শুকনো চোখে দাঁড়িয়ে আছো কি করে? কাঁদো। আমাদের সব স্বপ্ন ভেঙে চুরচুর হয়ে গেল গো। মেজো, ও ছোট, তোদের কান্না পাচ্ছে না? হ্যাঁ, এই মেয়েটাকে বাড়িতে আনার পর থেকে আমার তো চোখটা ছলছলিয়েই থাকে বাদি। কিন্তু আজ তো শুধু ছলছল নয় গো, আজ তো আমার ঝড় করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। আমাদের কোটি টাকার স্বপ্ন সব জলে চলে গেল। আমি না সত্যি ভাবতে পারিনি যে ওই লোকটা এত বড় একটা জোচ্চোর হবে। আচ্ছা কাকা, বলছি আপনি কবে কোথায় ওই লোকটাকে প্রথমবার দেখেছিলেন বলতে পারবেন? মানে আপনি জানলেন কি করে ওই লোকটা একটা জোচ্চোর? আর তার থেকেও বড় কথা, ওই লোকটাকে কি ধরার কোনো উপায় নেই? আপনারা বড় বেশি উতলা হয়ে পড়েছেন, তাই আমি বিশেষ কিছু বলতে পারছি না। ওই চন্দনের ব্যাপারে আমার আরো অনেক কথা বলার আছে। ওই চন্দনকে ধরা এত সহজ হবে না। আমি নিজেও তোর ফাঁদে পড়ে গেছি। আমি বুঝতে পারছি, এবারে সবাই ভাবছে যে আসল দোষী আমি।
আমি মানছি যে আমার মানুষ চিনতে ভুল হয়ে গেছে, মানে আমার বিচার করতে খুব বড় একটা ভুল হয়ে গেছে। কিন্তু তার সাথে আমি কথাও বলছি যে যোগ্য দাদা যদি চান তাহলে গণেশ মূর্তি ঠিক এই বাড়িতে ফিরে আসবে, আর আমিও যেভাবেই হোক ওই গণেশ ফিরিয়ে আনবই। আর তাছাড়া হাজার হোক কুলদেবতা তো, উনি কোনো অযোগ্য লোকের হাতে থাকবেনও না, আর আমিও সেটা হতে দেব না। আবার তুমি লেকচার দিচ্ছ? খালি লেকচার। দিব্যি মাঝরাত্রিরে বস্তায় পড়া হয়ে গিয়েছিল, গাড়িতে তোলা হচ্ছিল, পাচার হয়ে যেত। দেখো লোকটা গণেশটাই বাজার করে দিল। একদম ঠিক কথা। পর্ণা, আজ তোমার পাকামোর জন্য গণেশটা গেল। সবেতে তোমার বুদ্ধি না খাটালে হয় না। আরে বাবা, তুমি আগে ধাঁধার উত্তর না খুঁজে ওই লোকটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লে। আজ শুধুমাত্র তোমার বাড়াবাড়ির জন্য অত দামি জিনিসটা আমাদের হাত থেকে পুরোপুরি গেল। আচ্ছা বৌদি ভাই, তুমি কি কোনোভাবেই কোনো ক্লু পাওনি? দেখো, যে যাই বলুক, আমি জানি তুমি ইন্টেলিজেন্ট, তাই জিজ্ঞাসা করছি। কোটি টাকার উপর দাম ওই মূর্তির, এত কমে তো বিক্রি করবো না, বাড়াতে হবে, দাম বাড়াতে হবে। আসলে কাল খেতে যাওয়ার আগে আমি শুনেছিলাম উনি কারোর সাথে একটা ফোনে কথা বলছিলেন, তবে এই তো একটু একটু করে ঝুলি থেকে বেড়াল বেরোচ্ছে। আচ্ছা পর্ণা, তুমি আর কি কি নিচে বুঝে আমাদেরকে বলনি, একবার বলবে? তুমি চেষ্টা করো না। আমাদের কি হলো গো, আমাদের সব গেল। খেয়াল করে দেখেছি আমি হপি করার তেজ পাচ্ছি না, আমাদের সব শেষ হয়ে গেল। আপনারা দয়া করে সবাই এরকম করবেন না, আমার না খুব খারাপ লাগছে। আমি তো বলছি ওই গণেশ মূর্তি নিশ্চয়ই বাড়িতে ফিরে আসবে, আমি ফিরিয়ে আনবো। কাকা বলছি, আপনি আগে একটুখানি হাত মুখ ধুয়ে ঘরে বসুন, চাটা খান, তারপরে প্লিজ আমাদেরকে ওই জোচ্চোরটার সম্পর্কে আপনি যা যা জানেন সেটা আমাদেরকে খুলে বলুন। ওই লোকটাকে খুঁজে বার করতেই হবে, বাদবাকিটা আমরা ঠিক সামলে নেব। যেভাবেই হোক গণেশ উদ্ধার করতেই হবে। আসুন আসুন, বসুন এখানে। আমি না সত্যি এখনো পুরো বিষয়টা হজম করতে পারছি না, জানেন। হচ্ছে হ্যাঁ, যদি হজম করতে না পারো তাহলে হজমের গুলি খাও। পুরো বাড়ি সব বনাশ করে এখন বলছে হজম হচ্ছে না, ন্যাকামো। এই যে এত খাতির করে একে নিয়ে এসে বসালে, এই আসল না নকল সেটা বুঝলে কি করে? হ্যাঁ সেটাই তো, জেঠু কিন্তু ঠিকই বলছে। পর্ণা, আমার মনে হয় তুমি কিন্তু আবার বোকামো করছো তুমি। আরে কোনো প্রমাণ না দেখেই তুমি। না, উনি ঠিকই বলেছেন। মানে আমাদের পরিবারে যদি এরকম কোনো ঘটনা ঘটতো আমি এই কথাই বলতাম। দাঁড়া, আমি আপনাদের আমার পরিচয় পত্রটা দেখাই। এই যে দেখুন। মিস্টার, হ্যাঁ এনার তো সব ঠিকঠাকই আছে, কিন্তু চুক্তিপত্র আমার কাছে ছিল, কিন্তু ওই চন্দন ও তো আমার থেকে ওটা চুরি করেছে। আচ্ছা এবার বলুন তো, কেই চন্দন, আর সে কিভাবে বা যোগাযোগ করলো পাবনার জমিদার শ্রী কৃষ্ণকিশোর রায়ের বংশধরের সাথে? আর ওসব জমিদারি অনেকদিন আগেই চলে গেছে। আমরা মানে আমি, আমার মা, আমার বাবা, আমরা খুব সাধারণভাবে জীবনযাপন করতাম। আমি ডাক্তারি পড়ি, ওই গ্রামের গরিব মানুষদের সাহায্য করি। তারপর একদিন চন্দন এসে উপস্থিত হলো আমার সেই দাতব্য চিকিৎসা। জিভ দেখি, জিভ। জ্বর কবে থেকে? 1 সপ্তাহ হলো ডাক্তারবাবু। 1 সপ্তাহ হয়ে গেছে? আচ্ছা, আর কোনো অসুবিধা? হ্যাঁ, খুব কষ্ট, গা হাত পা ব্যথা। আচ্ছা ঠিক আছে, এই ওষুধ লিখে দিলাম। দিনে 2টা করে খাইবা, 7 দিন খাইতে হইব কিন্তু। তারপর আইসা আবার দেখা করবা। এই নাও। আর দাঁড়াও।
হ্যাঁ, এই ওষুধগুলো দিলাম, হ্যাঁ, দিনে 2টা করে 7 দিন খাইবা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নমস্কার, ডক্টর ঋষিকেশ রয়। আপনি আপনি আবার কই থেকে এলেন? আগে আমি রোগী নই, আপনার কাছে একটা অন্য কাজে এসেছি। অন্য কাজ? তো কি কাজ বলুন? আমার নাম চন্দন সরকার। আপনি তো পাবনার জমিদার বংশের একমাত্র জীবিত উত্তরাধিকারী, তাই না? আপনি এটা কোথা থেকে জানলেন? আচ্ছা, আপনার পূর্বপুরুষ স্বর্গীয় কৃষ্ণ কিশোর রায় মহাশয় কি কোনো গণেশ মূর্তি গচ্ছিত রেখে গেছিলেন কলকাতার দেবনারায়ণ দত্তের বাড়িতে? আপনি তো একটার পর একটা প্রশ্ন করে আমাকে একেবারে অবাক করে দিচ্ছেন মশাই। হ্যাঁ, হ্যাঁ, আমি ওরকম একটা চুক্তিপত্র দেখেছিলাম বটে, কিন্তু সে তো কবেকার কথা। তার থেকেও বড় কথা, আমার ওসব ব্যাপারে একদম উৎসাহ নেই। দেখুন, আমি ছোটখাটো ডাক্তারি করি, ওতেই আমার আনন্দ। না না, তা বললে কি করে হবে ডক্টর রায়? মানে আমি আপনাকে বুঝিয়ে বলছি। হেমনলিনী দত্ত, অর্থাৎ দেবনারায়ণ দত্তের পুত্রবধূ মৃত্যুশয্যায়। তার প্রাণ আটকে রয়েছে ওই গণেশ মূর্তির জন্য। বারবার বলছেন যে ওই গণেশ মূর্তি ফেরত দিতে না পারলে উনি মরেও শান্তি পাবেন না। সেই জন্যেই তো ওনাদের পক্ষ থেকে আমি অনেক খোঁজাখুঁজির পরে শেষ পর্যন্ত আপনার কাছে এসে পৌঁছতে পারলাম। এখন আপনি ওই বৃদ্ধার কাছে গিয়ে উপস্থিত হয়ে আপনার পরিচয় দিন, তারপর না হয় বলুন যে ওই মূর্তি আপনার চাই না। তারপর ওই চন্দন যেভাবে বললো, ওকে আমি অবিশ্বাস করতে পারলাম। ওর কথায় বিশ্বাস করে ভরসা করে চলে এলাম কলকাতায়। এসব কি হচ্ছে বড় খোকা? তাই তো ভাবি, ঘুম থেকে উঠতে এত দেরি হলো কেন? আজ গঙ্গা স্নানেও যেতে পারলাম না। তারপরে বড় বৌমা সব কথা আমাকে খুলে বলল। গণেশ মূর্তি এইভাবে বেহাত হয়ে গেল, শেষ পর্যন্ত একটা জোচ্চুর নিয়ে গেল ওই গণেশ ঠাকুরকে। এখন বড় খোকা বললে কি হবে? অন্য সময় তো পণ না যা বলে তাতেই তুমি ধুনো দাও। না না, এটা ঠিক হলো না, একেবারে ঠিক হলো না। ঠাম্মি, আমি তোমার সঙ্গে ওনার আলাপ করিয়ে দিই। উনি হচ্ছেন শ্রী কৃষ্ণ কিশোর রায়ের আসল বংশধর, ঋষিকেশ রায়। উনি ওনার পরিচয়পত্র আমাদেরকে দেখিয়েছেন। বুদ্ধিটা আমার, তোমার নাতির ঠাম্মি। আচ্ছা, আমাকে এবার একটা কথা বলুন তো আপনি, যে ওই চন্দন চুক্তিপত্রটা চুরি করলো কি করে? দুঃখের কথা আর কি বলবো, ওই চন্দন আমায় কলকাতা এনে একটা লজে তুললো। খুব ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আমার ধারণা চন্দন তখনই ওটা আমার থেকে চুরি করেছে। এই তো চুক্তিপত্র, এটাই হাতানোর ছিল। এবার পরের কাজ দত্ত বাড়িতে যাওয়া আর গিয়ে বলা গণেশ মূর্তি আমার। ব্যাস, তাহলেই কাজ শেষ।
এইভাবে তালা দিয়ে চলে গেল? না মানে লজের আর অন্য কারুর চোখে সেটা পড়লো না? লজের ওই ঘরটা ছিল একেবারে ধারের দিকে, তাই কেউ খেয়াল করেনি। তেমন ওয়েল মেনটেন লজ তো নয়, আর চন্দনের ওটা খুব পরিচিত লজ ছিল, তাই ও কাউকে কিছু বলে টলে রেখেছিল। ওই লজের সবাই জানতো আমরা কোনো কাজে বেরিয়েছি, তাই লক করা অবস্থায় পড়েছিল। ভগবানের অশেষ কৃপা যে কেউ এই দরজাটা খুললো। আর আমার ভাগ্যও ভালো যে চন্দন কথায় কথায় আপনাদের ঠিকানাটা আমাকে জানিয়েছিল, তাই এখানে আসতে পারলাম। আর এসে দেখি এই সর্বনেশে কাণ্ড, সেই মূর্তি চুরি হয়ে গিয়েছে। একবার চোখের দেখাও দেখতে পেলাম না। কিন্তু আমার মনে হয় আপনাদের না আর একটু সাবধান হওয়া উচিত ছিল। সাবধান হব কি করে দাদা? আমাদের বাড়িতে একজন সর্দার আছেন না, তুখোর বুদ্ধি তার। তো তিনি ধাঁধার উত্তর খুঁজে বার করবেন, তিনি সব কিছু সমাধান একাই করে ফেলবেন। তারই তো দয়াতে হলো দাদা, তিনি আগু পিছু কিছু ভাবলেন না। আমি মানছি যে আমি একটা ভুল করে ফেলেছি, মারাত্মক অন্যায় করে ফেলেছি, আর তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে ঠাম্মি, ভুল যখন আমি করেছি সেই ভুল শোধরাবো আমি।